সেনাপ্রধানের হেফাজতে ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ, সামাজিক মাধ্যমে গুঞ্জনের রহস্য। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের রক্ত হিম করা সব তথ্য ফাঁস, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রকাশ্যে অহংকার করে বিএনপিকে কটূক্তি করা যেন ডাল ভাত ছিল নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। অহংকারে যেন মাটিতে পা পড়ত না তার এবং তার দলের অন্যান্যদের। এমনকি তিনি নিজেও খেলা হবে স্লোগান দিয়ে নিজের ক্ষমতা জাহির করে বেড়াতেন। হাজারো অপরাধের পর দম্ভ করে বলেছিলেন পালাবো না আর। এর পরের ইতিহাস সবারই জানা। খবরের শিরোনামে কিংবা নেট দুনিয়ায় সবসময় নিজেকে আলোচিত রাখতেন তিনি। দর্শক, এইমাত্র পাওয়া চাঞ্চল্যকর একটি খবরে ক্ষেপে উঠেছে দেশ। বহুল আলোচিত হাদি হত্যা মামলার প্রধান আসামিকে সেনাবাহিনীর হাতে আটক করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিরোধী দলের সদস্যদের নিয়ে কটাক্ষ এবং নানা হাস্যরস করে সবসময় নিজেকে জাহির করে বেড়াতেন তিনি। কিন্তু সময় বদলেছে, আর অহংকার পতনের মূল। ছাত্র জনতার কাছে হার মেনে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর কেবল একবার ভারতের গণমাধ্যমের কাছে নিজের করুণ পরিণতির বিষয়টি স্বীকার করেছিলেন তিনি। এরপর থেকেই যেন কোনো খোঁজ মিলছিল না তার। তবে চলতি বছরের শুরুতে আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতা, আর এমন খবরই পাওয়া গিয়েছিল। আর তাতেই তিনি মারা গেছেন এমন খবরও চাউর হয়ে যায় গোটা সামাজিক মাধ্যমে। তবে নিজের মৃত্যুর কথা শুনে আর বোধহয় স্থির থাকতে পারেননি ওবায়দুল কাদের। তাই তো এবার রীতিমতো ক্যামেরার সামনে অসুস্থ শরীর নিয়ে হাজির হয়েছেন তিনি। এবার নিজের অসুস্থতার কথা স্বীকার করে তিনি জানিয়েছেন যে তিনি আইসিইউতে ছিলেন, এমনকি তার বাইপাস সার্জারিও হয়েছিল। তবে এই শীতে কাবু হয়ে শ্বাসকষ্ট নিয়ে ৩-৪ দিন হাসপাতালেও ছিলেন তিনি। আর তার হাসপাতালে যাওয়া আর আইসিইউতে থাকা নিয়ে অনেকেই ধারণা করেছিলেন যে তিনি বোধহয় আর বেঁচে নেই। বহু জায়গায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এবার তিনি প্রকাশ্যে হাজির হয়ে জানিয়েছেন যে তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন। যদিও কথা বলার সময় তার কিছুটা জড়তা, অসুস্থতা আর শারীরিক দুর্বলতা লক্ষণীয় ছিল। তবে কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তেমনি তার মৃত্যুর গুজব তিনি উড়িয়ে আবারও রাজনীতি নিয়েই তার মতামত দিয়েছেন। এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগের নির্বাচনের বিষয়েও বিষোদগার করেছেন। পাশাপাশি নির্বাচন সঠিক সময়ে হবে না এমনটাও মন্তব্য করে বসেছেন সাবেক এই আওয়ামী নেতা। ঢাকা শাপলা চত্বরের শান্তিপূর্ণ প্রতিবাদকে 2013 সালের 6 মে রাষ্ট্রীয় বাহিনী সহিংসভাবে দমন করেছিল। নিহতদের 80% সাধারণ মানুষ, যারা মাদ্রাসার ছাত্র ছিলেন না। তাদের গড় বয়স ছিল 29 বছর। মৃত্যুর প্রায় 85% ঘটেছিল গুলির আঘাতে। বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এই তথ্য প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করে যে শাপলা আন্দোলন কেবল মাদ্রাসা কেন্দ্রিক ছিল না। 6 মে শাপলা চত্বর হত্যাকাণ্ড 2013 বাংলাদেশের রাষ্ট্রীয় মদতপুষ্ট মানবাধিকার লঙ্ঘনের একটি দৃষ্টান্ত শিরোনামের প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, 2013 সালের শুরুতে বাংলাদেশের ধর্মীয় অনুভূতি উদ্রেককারী মন্তব্য এবং 1971 সালের যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সামাজিক উত্তেজনা দেখা দেয়। ইসলাম বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে হেফাজতে ইসলাম আন্দোলন শুরু করে এবং 2013 সালের 6 এপ্রিল লং মার্চে লাখ লাখ মানুষ শান্তিপূর্ণভাবে অংশ নেয়। হেফাজতের 13 দফা দাবি পূরণ না হওয়ায় 5 মে 2013 পুনরায় বিশাল সমাবেশের ডাক দেয়া হয়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ভোররাতে 6 মে সরকারি বাহিনী নিরাস্ত্র প্রতিবাদকারীদের ওপর পরিকল্পিত হামলা চালায়। বিদ্যুৎ সংযোগ এবং সাউন্ড সিস্টেম ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করা হয়। প্রায় 7500 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্র 20 মিনিটে হামলা চালায়। হামলার সময় টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, ফুটন্ত পানি এবং তাজা গুলি ব্যবহার করা হয়। এই হামলায় অন্তত 5000 প্রতিবাদকারীকে ছত্রভঙ্গ করা হয়। এতে আরও বলা হয়, শাপলা অভিযানে পুলিশ 5712 জন, র্যাব 1300 জন এবং বিজিবি 576 জন অংশ নেন। ব্যবহৃত হয়েছে গোলাবারুদ 1,55,000 রাউন্ড, তাজাগুলি 80,000, টিয়ারশেল 60,000, রাবার বুলেট 15,000, শটগান 12, সাউন্ড গ্রেনেড এবং 350 রিভলভার শটগান। নিহত ব্যক্তির সংখ্যা নির্দিষ্টভাবে জানা না গেলেও বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী হিউম্যান রাইটস ওয়াচ অন্তত 58 জন, অধিকার 61 জন এবং হেফাজতে ইসলাম 93 জন মৃত্যুর কথা উল্লেখ করেছে।
বেওয়ারিশ লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমানে মফিদুল ইসলামের তথ্য বিশ্লেষণে দেখা যায় মে মাসে দাফনকৃত মরদেহের সংখ্যা অন্যান্য মাসের তুলনায় প্রায় 4 গুণ বেশি। অনুমানকৃত মোট মৃত্যুর সংখ্যা 93 জন থেকে 327 জনের মধ্যে হতে পারে। 61 জন নিহতের বিশদ জনতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী 9 জন মাদ্রাসা শিক্ষার্থী, 4 জন মাদ্রাসা শিক্ষক, 9 জন স্কুল বা কলেজ শিক্ষার্থী, 5 জন চাকরিজীবী, 6 জন পোশাক কারখানা শ্রমিক, 7 জন ড্রাইভার, 5 জন হকার, 2 জন সাংবাদিক, 2 জন রাজমিস্ত্রি, 4 জন বাস হেল্পার, 3 জন দর্জি বা কৃষক বা দিনমজুর এবং 5 জন অজানা পেশার, অর্থাৎ মোট 48 জন সাধারণ নাগরিক যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বাইরে থেকে এসেছিলেন। নিহতের মৃত্যুর কারণও বিশদভাবে নথিভুক্ত করা হয়েছে। 14 জন মাথায় গুলির আঘাতে, 19 জন বুক পেট কোমরে গুলির আঘাতে, 20 জন অনির্দিষ্ট স্থানে গুলির আঘাতে, 1 জন ছুরিকাঘাতে এবং 2 জনকে পিটিয়ে মারা হয়েছে। অর্থাৎ মোট মৃত্যুর প্রায় 85% ঘটেছে গুলির আঘাতে। অভিযান চলাকালে দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেয়া হয় এবং কোনো বিচারিক তদন্ত করা হয়নি। 2024 সালে সরকারের পতনের পরই শাপলা হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হয়। গবেষকরা উল্লেখ করেছেন শাপলা চত্বর হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েক ঘন্টায় এমন এক দাবি ছড়িয়ে পড়েছে যার স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে নাকি প্রচলিত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, বরং সরাসরি সেনা হেফাজতে নেওয়া হয়েছে। অনেক পোস্টে ইঙ্গিত দেওয়া হচ্ছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সবকিছু গোপনে রাখা হচ্ছে, তাই প্রকাশ্যে কোনো তথ্য আসছে না। কেউ কেউ এটিকে উচ্চ পর্যায়ের নিরাপত্তা তত্ত্বাবধান বলেও ব্যাখ্যা করছেন, যা সাধারণত খুব গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রেই দেখা যায়। এসব কথাবার্তায় স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগছে, তাহলে কি সত্যি পর্দার আড়ালে বড় কিছু ঘটছে? তবে খোঁজ নিয়ে দেখা গেছে এখন পর্যন্ত এই দাবির পক্ষে কোনো সরকারি ঘোষণা, সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর নির্ভরযোগ্য বক্তব্য কিংবা যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ আলোচনার কেন্দ্রে থাকা এই তথ্যটি বাস্তব যাচাইয়ে মিলছে না এবং বর্তমান তথ্য অনুযায়ী এটিকে গুজব বলেই ধরে নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা যারা মনে করেন হাদি হত্যার সুষ্ঠু বিচার হওয়া উচিত, তারা কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই। সাভারের থানা রোডের এক পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার, যে ভবনটি একসময় ছিল সামাজিক আয়োজনের ঠিকানা, সেটি এখন আতঙ্কের নাম। গত 5 মাসে এই ভবনের ভেতর থেকে উদ্ধার হয়েছে 6টি মরদেহ। সর্বশেষ উদ্ধার হওয়া 2 নারী ও 1 কিশোরীর পোড়া দেহ নতুন করে প্রশ্ন তুলেছে, এটি কি কেবলই বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নাকি একটি পরিকল্পিত সিরিয়াল কিলিং? গত রোববার দুপুরে সাভার সরকারি কলেজের এক শিক্ষার্থী ওয়াশরুম ব্যবহারের জন্য পরিত্যক্ত ভবনের ভেতরে প্রবেশ করেন। দ্বিতীয় তলায় টয়লেটের ভেতরে তিনি আগুনে পড়া 2টি মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ। পরে পুলিশ, পিবিআই, র্যাব ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। সিআইডির প্রাথমিক তদন্তে জানা যায়, মরদেহ দুটির একটি 14 থেকে 15 বছর বয়সী কিশোরীর এবং অপরটি 20 থেকে 25 বছর বয়সী এক নারীর। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, হাদি হত্যাকাণ্ড ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও নিন্দিত ঘটনাগুলোর একটি। ঘটনার পর থেকেই দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অবশেষে হাদির খুনি পালিয়ে বাঁচতে পারেনি, সেনাবাহিনী আটক করেছে তাকে। আইনশৃঙ্খলা বাহিনী আশা করছে এই আটক হওয়ার মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ ও সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। হাদির পরিবারের পক্ষ থেকেও দ্রুত ন্যায় বিচারের দাবি জানানো হয়েছে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।